আমি আসাদুজ্জামান রনি তুরস্ক ভ্রমণের প্রথম পর্বে সবাইকে স্বাগত জানাই। জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। জীবন দেখতে জীবন দেখাতে লন্ডন থেকে যাচ্ছি তুরস্ক। লন্ডনের দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট গ্যাটউইকে চলে আসলাম। স্টারবাক্সের কফি হাতে তুরস্কর পথে উড়াল দিলাম। লন্ডন থেকে ইস্তানবুল 4 ঘন্টার জার্নি। ইস্তানবুলের রাত আমাকে স্বাগত জানালো। চলে আসলাম ইস্তানবুল। ইস্তানবুল এয়ারপোর্টের এক্সিট পয়েন্টে মেডিকেল ট্যুরিজম, হোটেল বুকিং, ট্যাক্সি সবই পাবেন। তবে খরচ বেশি, প্রতারিত হবার চান্সও বেশি। আমি এসব বাদ দিয়ে অনলাইনে বুকিং করি। অনলাইন নিরাপদ ও বাজেট ফ্রেন্ডলি। চলে আসলাম ভায়োলেন্ট হোটেলে। 5 স্টার মানের এই হোটেলে আমি ফ্রি ছিলাম। যারা টার্কিশ এয়ারলাইন্সের টিকিট কিনবেন তারা এই সুযোগ পেতে পারেন। শর্ত হলো লেওভার টাইম বা ট্রানজিট টাইম 20 ঘন্টার বেশি হতে হবে। এই খাবারের দাম 1500 টাকা, মানে বাংলা টাকায় 1500 টাকা, 400 লিরা। যত মজা খাবারই হোক, আমি বাংলাদেশের খাবার ছাড়া আমি চলতেই পারি না। এসব খেয়ে 2-1 বেলা থাকা যায়, কিন্তু লং টাইম থাকার সুযোগ নাই। শহরের প্রাণকেন্দ্র থেকে এই হোটেলটি বেশ দূরে। এই হোটেলে 1 রাত কাটিয়ে আগামীকালের গন্তব্য সুলতান আহমেদ। এই হোটেলটা চমৎকার। এই হোটেলটার যে দৃশ্য, এটা দেখে আমি অবাক হয়ে গেছি। পাহাড়ের মধ্যে এই হোটেলটা। এই হোটেলের ঠিক চারপাশেই ছোট ছোট পাহাড়। সেই পাহাড়ের মধ্যে তাদের বসতবাড়ি গড়ে উঠছে। আমার যেটা মনে হলো এই অঞ্চলটা একটা পাহাড় বেষ্টিত অঞ্চল, একটু হিলি অঞ্চল। এই উঁচু, এই নিচু, এই সমতল ভূমি সব কিছু মিলে এক অসাধারণ এখানের আয়োজন। পাহাড়কে এমনভাবে ব্যবহার করছে, পাহাড় নষ্ট করে না, পাহাড় কেটে ফেলে নাই। পাহাড়ের সৌন্দর্য আর মনে হয় বাড়ছে। এক সাইডে থাকার জায়গা, বসতবাড়ি ঘর, আর এক সাইডে হোটেল, আর এক সাইডে রাস্তা, আর এক সাইডে অ্যামিউজিং পার্ক। সব কিছু মিলিয়ে এটা একটা চূড়ান্ত ব্যবহার হয়েছে। মনে হচ্ছে কোনো শিল্পী খুব পরিকল্পিতভাবে পাহাড়গুলি আর্টিফিশিয়ালভাবে তৈরি করছে, এবং যে বাড়িঘর যেগুলি আছে সেগুলো পরিকল্পনার অংশ। হোটেল চেক আউট শেষ, গন্তব্য সুলতান আহমেদ। Man, how are you? Alhamdulillah, and you? I'm fine. Thank you. আমার দেশের ট্যাক্সি ড্রাইভারদের মতো এখানেও ট্যাক্সি ড্রাইভাররা অতি চালাক। আপনারা উবার নিতে পারেন, খরচ অনেক কম। চলে আসলাম হোটেলে। হোটেল চেক ইন করলাম। হোটেল আর বাসা পরিবর্তন দুটি খুব যন্ত্রণাদায়ক। সুলতান আহমেদের সেন্টার পয়েন্টে অবস্থিত এই হোটেল থেকে সকল দর্শনীয় স্থান একেবারে হাতের নাগালে। হোটেল ভাড়া বেশ রিজনেবল। সুলতান আহমেদ ওল্ড ইস্তাম্বুল নামে পরিচিত, ঐতিহাসিক স্থাপনার ভাণ্ডার। এখানে রয়েছে বসফরাস প্রণালী, সুলতান আহমেদ মস্ক, আয়া সোফিয়া, টপকাপি প্যালেস, গ্র্যান্ড বাজার সহ অসংখ্য ঐতিহ্যবাহী নিদর্শন। খুব ক্ষুধার্ত, খুঁজে বের করলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট। খাবার দেখতে সুন্দর হলেও স্বাদ এর বিপরীত, তবুও খেতে হলো। সুলতান আহমেদের এই জায়গাটা খুবই ব্যস্ত থাকে। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। আপনি টার্কিশ অথেন্টিক খাবারগুলি এখানেই পাবেন। ইস্তানবুলে এশিয়া ও ইউরোপের মিলন হয়েছে।
বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে অটোমান সুলতানদের স্বর্ণযুগ পর্যন্ত শহরের প্রতিটি দেয়ালে জ্বলজ্বল করছে হাজার বছরের গল্প। সুলতান আহমেদের আশপাশ দেখছি মানুষের জীবন। সুলতান আহমেদ ময়দানের আশেপাশে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়। পপকর্ন থেকে শুরু করে ফ্রেশ জুস, নানা ধরনের খাবার পাওয়া যায়। কালো রঙের গোলাকার এই বাদামগুলো খেতে বেশ মজাদার। তুরস্কে প্রচুর ফ্রেশ ফল পাওয়া যায়, খেতে দারুণ মজাদার। লেমন জুসের দাম 30 লিরা, মানে প্রায় 150 টাকা। তাজা ফলের স্বাদ নিতে আমি একটি লেমন জুস নিলাম। লেমন জুস আমার কাছে খুব ভালো লেগেছে। Cool, this one. Do you make like vlog on YouTube? Right, I'm the YouTube. Okay. What's your name? Ashaduzzaman Ron. You may search on the YouTube by the name of mine. জুস খেতে এসে কিছু পর্যটকের সঙ্গে দেখা হয়। তাদের মধ্যে এই মেয়েটি সারাক্ষণ নানা অঙ্গভঙ্গিতে ক্যামেরায় পোজ দিচ্ছিলেন। মেয়েটি বেশ প্রাণবন্ত ছিল। তার হাসির মুখ আমার কাছে খুব ভালো লেগেছে। We have a process, bro. We have a process, bro. ঝাঁ চকচকে এই দোকানগুলিতে দাম অনেক বেশি। টুরিস্ট স্পট হওয়ায় দোকানদাররা যেন লোভের বটি নিয়ে বসে থাকে, কেবল ভাবছে কিভাবে মানুষের পকেট কাটতে হয়। সাদা শুভ্র পোশাক পরা এই তার্কিশ নারী ভেড়ার মাংস ও পনির দিয়ে রুটি তৈরি করছেন। এক পিস রুটির দাম 300 লিরা, যা বাংলা টাকায় প্রায় 1500 টাকা। কফি নিতে ঢুকে পড়লাম স্টারবাকসে। Right, right. ইস্তানবুলের প্রতিটি রাস্তায় এরকম কিছু ভ্রাম্যমাণ ফেরিওয়ালা দেখা যায়। তারা মূলত নকল প্রোডাক্ট বেশি দামে বিক্রি করে। এটি অটোমান ফটো গ্যালারি। 250 লিরা বা বাংলা টাকায় 1000 টাকা খরচ করে অটোমান সুলতানদের পোশাক পরে ছবি তুলতে পারেন। মানুষের জীবন দেখতে দেখতে চলে আসলাম বসপরাসের পারে। বসপরাসের পারে কিছু মানুষ মাছ ধরছে, কিছু মানুষ পার্টি করছে। সন্ধ্যা হলেই চোখগুলো সব লাল। না নি 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 নি। ইস্তাম্বুলে আসলে এই জায়গাটাতে আসবেন, এই বিচ পারে। একটু বিকেল বিকেল আসবেন, ভাল লাগবে। অসাধারণ ভিউ। মূলত আমি এই সমস্ত দৃশ্য দেখার জন্য মনে হয় বেঁচে আছি। আমি ঘোরার মধ্যে দিয়ে বেশ কিছু স্মৃতি সঞ্চয় করছি। আমি বিশ্বাস করি জীবনের
অপর নাম হচ্ছে স্মৃতি সঞ্চয় করা, বা জীবনের সমার্থক হচ্ছে স্মৃতি সঞ্চয় করা। এক সাইডে সমুদ্র, আরেক সাইডে পাহাড়, সব কিছু মিলিয়ে চমৎকার। আপনারা আসতে পারেন এই শহরে। ইস্তাম্বুল ইতিহাস এবং ঐতিহ্যের শহর। এই মানুষটার সাথে হুট করেই দেখা। এই মানুষটা অত্যন্ত ভালো মানুষ। বাবা আমার সাথে 1 মিনিটের মধ্যে দেখা হয়েছে। 1 মিনিট পরে এসে আমাকে, যে মনে হচ্ছে সে আমার দীর্ঘদিনের বন্ধু, আমার সাথে সে এই বিহেভ করতেছে, আমাকে সে খাবার অফার করতেছে এবং জোর করে সে ফিশ ফ্রাই, এটাকে ফিশ কাবাব বলা হয়, ফিশ কাবাব খাওয়ালো। এই যে মাছগুলি তারা নিয়ে আসছে। Ben gideyim. Kardeşim benim. Teşekkür ediyorum. Çok sağ ol. রাত হলো, শরীর ক্লান্ত, হোটেলে যাচ্ছি। রাত প্রায় 2টা, তবুও সবাই ট্রাফিক আইন মেনে চলছে। আমি আশাবাদী একদিন বাংলাদেশের মানুষ আইন মেনে রাস্তা পার হবে, ভিআইপি ও ফাপড়বাজ মুক্ত হবে বাংলাদেশ। আমি আসাদুজ্জামান রনি, তুরস্ক ভ্রমণের 2য় পর্বে সবাইকে স্বাগত জানাই। জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। জীবন দেখতে, জীবন দেখাতে আমি এখন ইস্তানবুলে। আজ দেখব ইস্তানবুল বিশ্ববিদ্যালয়, গ্র্যান্ড বাজার আর সুলতান আহমেদ মসজিদ। Istanbul is very nice. My group is Vidya Prakashan Mandir Private Limited, Meerut. তার্কিশ খাবার খেতে ঢুকে পড়লাম তার্কিশ রেস্টুরেন্টে। আমার সাথে যুক্ত হয়েছেন তুরস্ক প্রবাসী কামাল। এখানে খাবারটা হচ্ছে একদম সবচেয়ে বেস্ট বলা যায়। আমরা এখন বসে আছি সিরকেজি স্টেশনের পাশাপাশি। এটা হচ্ছে বেস্ট টুরিস্ট স্পট। সো এখানকার খাবার খুবই ভালো। আমি টিপিক্যাল বাঙালি, ভাত তরকারি ছাড়া আমার চলে না, মানে ভাত মাছ ছাড়া আমার চলে না। এসব খাবার ফ্যাশন করে খাওয়া যায়, এসব খাবার বিপদে পড়ে খাওয়া যায়, কিন্তু এই খাবার রেগুলার আইটেম না আমার জন্য। আমি বাংলা খাবার পছন্দ করি, বাংলাদেশকে ভালোবাসি। এই ভদ্রমহিলা রুটি বানায় এখানে, সাদা শুভ্র পোশাক পরে ভদ্রমহিলা রুটি বানাচ্ছে, কাবাব বানাচ্ছে, আর এখানে সার্ভ করা হয়। অসাধারণ। আসসালামু আলাইকুম। একটি প্রবাদ আছে, খালি পেটে জল, ভরা পেটে ফল। খাবারের পর আমি ফল খেতে পছন্দ করি। যেহেতু অনেক দেশে বাংলা খাবার সহজে পাওয়া যায় না, তাই ফল খেয়ে আমাকে থাকতে হয়। এই ফ্রেশ ফল দেখে লোভ সামলানো কঠিন, খুবই ফ্রেশ। সেই জয়তুন ফল, এই জয়তুন ফলের কথা কোরআনে বলা আছে, একদম পাকা টস্ট হচ্ছে জয়তুন ফল। এক একটা জয়তুন ফল পেকে এর যে সুগন্ধ বেরোইছে, দেখতে যে কত সুন্দর লাগতেছে, এটা নিশ্চয় অনেক স্বাদ হবে। একদম মানে মুখে পানি ভর্তি হয়ে যাচ্ছে। এখানে বড়ই পাওয়া যায়, যে বড়ই, এই বড়ইটা বাংলাদেশে বড়ইয়ের মধ্যেই মজা। কফি খাওয়ার জন্য যাচ্ছি, মানে কফি খেতেও এক স্টেশন আরেক স্টেশনে ট্রেন ব্যবহার করতে হয়, কারণ এখানে ঢাল এত উঁচা এবং নামার সময় নিচা, এই উঁচা নিচা নামতে নামতে খবর হয়ে যায়। সো এই যে আমাদের ট্রেন চলে আসছে, এখন এই ট্রেনে চেপে যাচ্ছে আরেক স্টেশনে। এটা হলো মেট্রো বাই। হেঁটে যেতে লাগতো 3 মিনিট, মেট্রোতে যেতে লাগবে 1 মিনিট। বাংলাদেশের মেট্রোর মতনই মনে করতে পারেন, বাংলাদেশের মেট্রোতে আসছি। 1 কাপ কফি নিতে ঢুকে পড়লাম স্টারবাকসে। Cappuccino should be strong, right? কফি হাউজের পাশে এই সুন্দরী পুলিশের দায়িত্ব পালন করছেন। কফি শেষে আমার গন্তব্য গ্র্যান্ড বাজার।
গ্র্যান্ড বাজার ইস্তাম্বুলের বিখ্যাত একটা ঐতিহ্যবাহী বাজার। এটা অনেক পুরাতন বাজার, বলতে পারেন বাংলাদেশের কারণ বাজার। আমি আসলে বাজার পর্যটক। আমি যে দেশেই যাই বাজারটা দেখার চেষ্টা করি। বাজার দেখার মধ্য দিয়ে ওই দেশের মানুষের খাদ্যাভ্যাস, জীবন আচরণ বোঝা যায়। প্রায় 600 বছর বয়স্ক গ্র্যান্ড বাজার, যা বিশ্বের অন্যতম বড় ও পুরনো বাজার। 1455 সালে এটি স্থাপিত হয়। এই বাজারে প্রতি বছর লাখো পর্যটক ভিড় জমায়। লাখো পর্যটকের মিছিলে আমিও যোগ দিলাম। মানুষ গ্র্যান্ড বাজার দেখতে আসে, শপিং করতে আসে না। আমি দেখতে এবং দেখাতে এসেছি। লক্ষ লক্ষ মানুষ, মানে কত মানুষ 1 ইঞ্চি জায়গায় পা ফেলার। এই গ্র্যান্ড বাজারটা অনেক বিখ্যাত ইস্তাম্বুলের কেন গ্র্যান্ড বাজারটা কেন বিখ্যাত ভাই বলো দেখি? মানুষজন এখানে বিশেষ করে স্বর্ণ কেনার জন্য বা সিলভার কেনার জন্য মানুষজন বিশেষ করে আসে। আর এটা হচ্ছে অনেক হিস্টোরিক্যাল একটা প্লেস, অনেক পুরাতন একটা বাজার, ওটার জন্য বিশেষ করে বিখ্যাত। বাট এটাও বলে রাখা ভালো যে ইটস ভেরি এক্সপেন্সিভ। এখানে সব কিছুর দাম রেগুলার দামের চেয়ে কয়েক গুণ বেশি। গ্র্যান্ড বাজারের পাশে ইস্তানবুল বিশ্ববিদ্যালয়। আমি আছি ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে। ইস্তানবুল বিশ্ববিদ্যালয় 1453 সালে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়টি প্রায় 600 বছর পুরনো। এটি তুরস্কের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়গুলির একটি। শিক্ষা প্রতিষ্ঠান দেখলে আমি আবেগতাড়িত হই। আমার শিক্ষা জীবন শেষে শিক্ষকতার মধ্য দিয়ে কেরিয়ার শুরু করেছিলাম। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী দেখলে আমার ভালো লাগে। আমি বিশ্বাস করি মসজিদ, মন্দিরের মতো শিক্ষা প্রতিষ্ঠানও পবিত্র, আর শিক্ষকতা সত্যের মোড়কে শৈল্পিক কারুকাজ, পৃথিবীর সেরা কাজ। আমার দেশের বিশ্ববিদ্যালয়ের মতো এখানে সবাই ঢুকতে পারে না। তাই বাইরে থেকে এই জ্ঞান মন্দির দেখলাম, নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করলাম। অসংখ্য ট্যুরিস্ট এখানে, যারা এই সৌন্দর্য উপভোগ করছে। আমি সেই ট্যুরিস্টদের দলে। সবাইকে ইস্তাম্বুল ইউনিভার্সিটি থেকে বিদায় জানাচ্ছি। আমি আসাদুজ্জামান রনি। জীবন দেখতে চাই, ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই। জীবন যে কত সুন্দর, ভ্রমণ করার মধ্য দিয়ে সৌন্দর্য উপভোগ করতে হয়। আসুন জীবন দেখি, তাবৎ পৃথিবী আপনার। জয় হোক আপনার। ইস্তানবুল বিশ্ববিদ্যালয় পেরিয়ে রওনা দিলাম ব্লু মস্কের দিকে, যা সুলতান আহমেদ মসজিদ নামে পরিচিত। চলে আসলাম সুলতান আহমেদ ময়দান। এই ময়দানের ঠিক পাশেই ঐতিহ্যবাহী ব্লু মস্ক। আমি এখন আছি সুলতান আহমেদ, যাকে ব্লু মস্ক নামে আমরা সবাই চিনি। সেই ব্লু মস্কের সামনে দেখেন শত শত মানুষ। শত মানুষ বললে ভুল হবে, হাজার হাজার মানুষ। এখন ব্লু মস্কের ভেতরটা দেখব। এটা হচ্ছে ব্লু মস্ক গেট। এই গেট দিয়ে ভিতরে ঢুকে যাব। Welcome Istanbul. Hello, I come from Bihar, Lakhisaray. Istanbul is very nice. My group is Vidya Prakashan Mandir Private Limited, Meerut. Istanbul very nice. Enjoy Istanbul.
অটোমান সাম্রাজ্যের 14তম শাসক সুলতান আহমেদ 1609 থেকে 1616 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদ একটি বড় গম্বুজ, 8টি ছোট গম্বুজ এবং 6টি মিনার নিয়ে তৈরি। ব্লু মস্কের এই জায়গাটাতে এসে আমি না একটু ইমোশনাল হয়ে পড়ছি। মানে বেশি সুন্দর জিনিস দেখলে আমার মন খারাপ হয়ে যায়, আমি আবেগতাড়িত হয়ে পড়ি। তুরস্ক যারা আসবেন তারা এই জায়গাটাতে আসতে পারেন, না আসলে মিস করবেন। এটা একটা অসাধারণ জায়গা, এই জায়গা আমাকে ইমোশনাল করে ফেলছে। ব্লু মস্কের ঠিক গেট থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান রনি। আসলে জীবন সুন্দর, আমি বারবার একটা কথা বলি, জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। জীবন দেখতে এবং জীবন দেখাতে যে আয়োজন, এই আয়োজন আমি এখন আসছি ইস্তাম্বুলের ব্লু মস্কে। ইস্তাম্বুল ব্লু মস্ক মিলে একাকার, মানে ইস্তাম্বুল মানেই ব্লু মস্ক। এটা শুধু মসজিদ বললে ভুল হবে, এটা বিশাল বড় হিস্ট্রি আছে, ইতিহাস আছে। সো ইতিহাস এবং ঐতিহ্যের মিশেলে এক জায়গা ব্লু মস্ক বা সুলতান আহমেদ মসজিদ, যে নামেই তাকে আমরা ডাকি না কেন, অসাধারণ। এই মানুষটা একজন ক্রিয়েটিভ মানুষ, ফটোগ্রাফার। এর সাথে এখানেই দেখা, আমাকে ভিডিও করে দিল। ফ্রম হাই ইউ আর? Maldives. মালদ্বীপ। হোয়াটস ইউর নেম? Mohammed. এখানে এই মানুষটার সাথে পরিচয় করে দিচ্ছি। Hi. ফ্রম হাই ইউ আর? Maldives as well. মালদ্বীপ থেকে এই ভদ্র মহিলা এবং এই পুরুষ এসছে। মালদ্বীপের এই মানুষগুলোর সাথে পরিচয় হলো। থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস টু মিট ইউ। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন, ইস্তাম্বুলে আসবেন, এই জায়গাটাতে অবশ্যই আসার চেষ্টা করবেন, না হলে অনেক কিছু মিস করবেন। 2025 সালে ব্লু মস্কের বয়স প্রায় 409 বছর। মসজিদের স্থাপত্য দেখে আমি অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর। নানা ধর্মের এবং নানা দেশের মানুষ সুলতান আহমেদ মসজিদ দেখতে আসে। It's a silly legend in my opinion, but it's a legend passed from generation to generation. It is said that Sedefyar Mehmet Ağa was already 70 years old. For that reason, when he built this mosque, he asked to, Sultan that how should I do it? And the Sultan said, you should make a golden towered mosque. In Turkish, golden means altın, while the number of the 6 means altı. নীল রঙের ইজনিক টাইলস দিয়ে এই মসজিদের ভেতরের অংশটা নির্মাণ করার কারণে এটি ব্লু মস্ক নামে পরিচিত। মূল কথা হলো, যা ব্লু মস্ক তাই সুলতান আহমেদ মসজিদ। সুলতান আহমেদ মসজিদ সবার জন্য উন্মুক্ত, শুধুমাত্র নামাজের সময় অমুসলিমদের প্রবেশ নিষেধ। মসজিদে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না, কিন্তু ড্রেস কোড মেনে প্রবেশ করতে হয়। নারীদের জন্য স্কার্ফ ও সম্পূর্ণ শরীর ঢেকে প্রবেশ করা বাধ্যতামূলক এবং পুরুষের জন্য হাঁটুর উপরে থাকা শর্টস নিষিদ্ধ। যারা তুরস্কে আসতে চান হেয়ার ট্রান্সপ্লান্ট করতে, এই যে ভদ্রলোক দেখেন হেয়ার ট্রান্সপ্লান্ট করছে। এখানে অনেকে আসে যে তাদের চুল নতুন করে লাগানোর জন্য। তো এখানে খরচাটা 1600 ইউরোর মতো লাগে, উনি যেটা বললেন আর কি। অসংখ্য মানুষ দেখছি যারা এই চুল লাগানোর জন্য তুরস্কে আসে। আপনাদের যারা মাথায় টাক, যারা চুল লাগাতে চান, আসতে পারেন। হাউ ডু ইউ ফিল স্যার? Very good today. Yesterday it was more difficult, but today it's very good. Is it painful? A little painful, yes.
আমি আসাদুজ্জামান রনি, তুরস্ক ভ্রমণের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। জীবন দেখতে, জীবন দেখাতে আমি এখন ইস্তানবুলে। আজ দেখব আয়া সোফিয়া, তাসকিম স্কয়ার, ইস্তিকলাল স্ট্রিট সহ ইস্তানবুলের জীবন। উচ্চ দামে তার্কিশ খাবার খেতে খেতে আমি বিরক্ত। এখানে বাংলাদেশি খাবারের কোনো ব্যবস্থা নেই। আমার ভরসা ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, কেএফসিকে আমি ধন্যবাদ জানাই। যদি এই ব্র্যান্ডগুলি এখানে না থাকতো, আমার মতো বাজেট ট্রাভেলারদের না খেয়ে থাকতে হইতো। মানে তার্কিশ খাবার যেগুলি যেখানে পাওয়া যায়, একটা গলা কাটা দাম। একটা রুটি খাইছি আমি, ভেতরে ভেড়ার মাংস আর একটা চিজ, 400 লিরা, মানে বাংলা টাকা প্রায় 1500-1600 টাকা। এই যে আমি ম্যাকডোনাল্ড খাচ্ছি, আবার 90 লিরা পড়ছে বাংলা টাকায় 250 টাকার মতো। খাবার শেষে চলে আসলাম সুলতান আহমেদ ময়দানে। সুলতান আহমেদ ময়দানের পাশেই আয়া সোফিয়া এবং সুলতান আহমেদ মসজিদ। সুলতান আহমেদ মসজিদ থেকে আয়া সোফিয়ার দূরত্ব মাত্র 100 মিটার, হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। এই দুটি ঐতিহাসিক স্থাপনা মুখোমুখি অবস্থান করছে। মাঝখানে রয়েছে একটি মনোরম বাগান ও ফোয়ারা। চলে আসলাম আয়া সোফিয়া। দেখা হয়ে গেল বাংলাদেশি কাপড়ের সাথে। ইস্তানবুল খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর একটা জায়গা। আমার জন্য ইস্তাম্বুল ছিল ড্রিম কান্ট্রি। আপনি তো লন্ডন থাকেন, ইস্তাম্বুল কেন ড্রিম কান্ট্রি বলেন তো? বাংলাদেশ থেকেই ছিল ড্রিম কান্ট্রি, লন্ডন আসার পরে সেটা আরো ফুলফিল হয়েছে ড্রিমের জন্য। বাংলাদেশি ভুট্টার থেকে 300 গুণ মজা কম আমার মনে হয়েছে। ভাবি কি মনে করেন? বাংলাদেশে যে টক টক দিয়ে ভালো করে এখানে এগুলো থাকে না, শুধু লবণ ছিল, এটা একটা পান করে একটু লবণ দিয়ে দিয়েছে। এখানে মানুষ লেস মশলা খায় আর কি, স্পাইসিটা বেশি খায় না। এই মসজিদ আয়া সোফিয়া বা হাগিয়া সোফিয়া নামে পরিচিত। আয়া সোফিয়া এবং হাগিয়া সোফিয়া একই স্থাপনার দুটি নাম। হাগিয়া মানে পবিত্র এবং সুফিয়া মানে জ্ঞান। হাগিয়া সোফিয়া মানে পবিত্র জ্ঞান। তুরস্কের ক্ষমতা বদলের সাথে সাথে এই আয়া সোফিয়া কখনো গির্জা, কখনো মসজিদ, কখনো জাদুঘর হিসেবে ব্যবহার হয়েছে। প্রায় 1500 বছর পুরনো আয়া সোফিয়া ইস্তানবুলের ঐতিহাসিক স্থাপনা। 537 সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে আয়া সোফিয়া গির্জা হিসেবে নির্মিত হয়। এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা, বাইজেন্টাইন স্থাপত্যের এক মাস্টারপিস। আয়া সোফিয়া 537 থেকে 1453 সাল পর্যন্ত গির্জা হিসেবে ব্যবহৃত হয়। 1453 সালে অটোমান সাম্রাজ্য ইস্তানবুল বিজয় করার পর সুলতান মেহমেদ আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। 1453 থেকে 1935 সাল পর্যন্ত প্রায় 500 বছর এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। তুরস্ক গঠনের পর 1935 সালে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তফা কামাল আতাতুর্ক আয়া সোফিয়াকে জাদুঘর হিসেবে রূপান্তর করেন। 2020 সালে তুরস্কের এরদোয়ান সরকার এটি আবার মসজিদে রূপান্তর করেন। বর্তমানে এটি আয়া সোফিয়া মসজিদ হিসাবে ব্যবহৃত হচ্ছে। আয়া সোফিয়ার চোখ ধাঁধানোর সৌন্দর্য দেখতে দেখতে বেলা শেষ, রাতের শুরু।
আমি দিন থেকে রাতকে বেশি পছন্দ করি। রাতের ইস্তানবুল আমাকে মুগ্ধ করেছে। আমি রওনা দিলাম ইস্তানবুলের প্রাণকেন্দ্র টাস্কিম স্কোয়ারের দিকে। What are you doing? Taking picture. No way. I got my picture there. I am Turkish, pure Turkish. Bangladesh, same brothers, isn't it? অবনি বাড়ি আছো, অবনি বাড়ি আছো, না 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 না। টাস্কিম স্কয়ার ইস্তানবুলের একটি জনপ্রিয় এবং প্রাণবন্ত স্থান। এখানে ইতিহাস ও আধুনিকতা একসাথে মিশে আছে। টাস্কিম স্কয়ারে প্রচুর প্রতারক আছে। আপনাদেরকে বার বা ড্যান্স ক্লাবের লোভ দেখিয়ে প্রতারিত করতে পারে। সচেতন থাকবেন। হ্যাঁ, No picture. Bak, no picture. No picture. Ayıp. No picture. সরি। No picture, man. আচ্ছা আচ্ছা। No picture, man. এই যে লোকটা একটা চূড়ান্ত একটা বাটপার, সে আমাকে ক্লাবে নিয়ে যাবে, মেয়ে দিয়া ফুর্তি করাবে, আমাকে ভাব দিতেছে। চলে আসলাম টাস্কিম স্কোয়ারের ইস্তিকলাল স্ট্রিটে। অগণিত দোকান, ক্যাফে এবং বার দীর্ঘ এই রাস্তার সৌন্দর্য বাড়িয়েছে। রাতে আলোকিত হয়ে ওঠে এই ইস্তিকলাল স্ট্রিট। ঝিনুক দিয়ে তৈরি এই জনপ্রিয় তার্কিশ খাবার দেখতে দারুণ লোভনীয়। আমি সব ধরনের খাবারে অভ্যস্ত না হবার কারণে সাহস করে এই খাবারের স্বাদ নিতে পারিনি। You have such a food, how do you feel? It's great and tasty. With lemon, it's awesome. Awesome. Yeah. Ma'am? Ma'am, how do you feel? It's amazing. Wow. টার্কিশ আইসক্রিমের ইতিহাস প্রায় 300 বছর পুরনো। এই আইসক্রিম টার্কিশ ভাষায় দুরন্দরমা নামে পরিচিত। দুরন্দরমা মূলত একটি স্ট্রিট ফুড। টার্কিশ আইসক্রিম তুরস্কের ঐতিহ্যের অংশ, বিশ্বজুড়ে জনপ্রিয়। পরিবেশনের অভিনব কৌশলের কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ইস্তিকলাল স্ট্রিট পরিচ্ছন্ন করতে কাজ করছে এই গাড়ি। পুলিশ আছে নিরাপত্তায়। ইস্তিকলাল স্ট্রিটের একটি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। একদল গানের মানুষ কাস্টমারদের এন্টারটেইন করছে।
গান ও খাবার শেষে রওনা দিলাম হোটেলের পথে। শুভরাত্রি। আমি আসাদুজ্জামান রনি, তুরস্ক ভ্রমণের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাই। জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। জীবন দেখতে জীবন দেখাতে আমি এখন ইস্তানবুলে সুলতান আহমেদ ময়দানের আশেপাশে রয়েছে সুলতান আহমেদ মসজিদ, আয়া সোফিয়া এবং টপকাপি প্যালেস। একই জায়গায় এই তিনটি ঐতিহাসিক নিদর্শন রয়েছে। একটি স্থাপনার থেকে আরেকটি স্থাপনার দূরত্ব মাত্র 100 মিটার, 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। আজ দেখব টপকাপি প্যালেস। নিশ্চয়ই আপনারা আমার সাথে থাকবেন। আমি এখন আছি তপকাপি প্যালেস। তপকাপি প্যালেস একটা হিস্টোরিক্যাল প্যালেস। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ব্যবহৃত জিনিস, তাদের দাড়ি মুবারক সহ অনেক কিছু দেখা যায়। আমি এই তপকাপি প্যালেসকে দেখতে আসছি। টপকাপি প্যালেসের টিকিট মূল্য 1700 লিরা, যা বাংলা টাকায় প্রায় 6000 টাকা। এক টিকিটে 3টি ঐতিহাসিক স্থান দর্শন করা যায়। চলে আসলাম টপকাপি প্যালেসের মেইন গেটে। এই গেটে টিকিট দেখিয়ে টপকাপি প্যালেসে প্রবেশ করতে হয়। তপকাপি প্যালেসে ঢোকার সময় এইখানে একটা খুব একটা সিকিউরিটি মেনটেন করে ঢুকতে হয়। বোর্ডিং করার সময় যেমন একটা সিকিউরিটি মেনটেন করতে হয় এয়ারপোর্টের সিকিউরিটি আর তপকাপি প্যালেসের সিকিউরিটি প্রায় সমান। খুব কেয়ারফুলি আপনার ব্যাগ, মানি ব্যাগ, ওয়ালেট যা আছে সব চেক করে তারপর ঢোকাবে। এই প্যালেসে দর্শনার্থী এবং এই প্যালেসকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা বিশাল সিকিউরিটি টিম আছে। মানে হাজার হাজার মানুষ সেখানে প্রতিদিন আসে। বিশাল বড় জায়গা জুড়ে এই তপকাপি প্যালেস। এই টপকাপি প্যালেসে ছিল সুলতানদের বাসস্থান, প্রশাসনিক দপ্তর, দরবার এবং হারেম। 1924 সালে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তফা কামাল আতাতুর্ক এটি জাদুঘরে রূপান্তর করেন, যেখানে সুলতানদের রাজকীয় পোশাক, অস্ত্র, রত্ন ও পবিত্র আমানত সংরক্ষিত রয়েছে। টপকাপি প্যালেস, হারেম সেকশন এবং হাগিয়া আইরেন গির্জা, এই 3টি স্থান ভালোভাবে এক্সপ্লোর করতে পুরো দিন প্রয়োজন। সময় কম হলে সবকিছু দেখা সম্ভব নয়। যারা টপকাপি প্যালেসে আসবেন তাদের জন্য পরামর্শ সকালে আসুন, যাতে পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারেন। টপকাপি প্যালেস সহজে ঘুরে দেখবার জন্য প্রতিটি জায়গায় ম্যাপ ও ইন্ডিকেশন সাইন দেয়া আছে। ম্যাপ ও ইন্ডিকেশন দেখে নানাবিধ তথ্য পাবেন। ঘুরে ঘুরে দেখতে পারেন টপকাপি প্যালেসের ভেতর বাহির। চলে আসলাম টপকাপি প্যালেসের রান্নাঘরে। এখানে সংরক্ষিত রয়েছে সুলতানদের ব্যবহার করা খাবারের প্লেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের তৈজসপত্র। সুলতানদের রান্নাঘর ছিল এইটা। দেখেন কত বড় লম্বা, মানে এইটা একটা রাজপ্রাসাদের সমান একটা কিচেন। এই কিচেনেই সুলতানদের জন্য রান্না করা হইতো। সুলতানদের রান্নাঘর থেকে বের হয়ে দেখলাম একটি সূর্য ঘড়ি, যা সূর্যের আলো ও ছায়ার অবস্থান থেকে সময় নির্ধারণ করে। ইংরেজিতে একে সানডায়াল বলা হয়। এখন যাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখার জন্য যাচ্ছি। এই যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটটা ঢুকলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জিনিসগুলি দেখা যায়। এখানে অটোমান সুলতানদের সংরক্ষিত ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। এখানে রয়েছে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি, খাবারের বাটি, জুতা ও পোশাকের কিছু অংশ।
মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জুতা, কি সুন্দর ডিজাইন, এত পুরনো জুতা। এখানে 7th সেঞ্চুরিতে এই জুতাগুলি সংগ্রহ করা হয়েছে। এই জুতাগুলো আল্লাহ নবী ব্যবহার করতেন। আমি এখন যে জায়গাটাতে আছি, এই বাক্সের মধ্যে যে পিছনে যে বাক্সটা আছে, এই বক্সের মধ্যে আল্লাহ নবীর একটা দাড়ি, এখানে খুব চমৎকার ভাবে আল্লাহ নবীর একটা দাড়ি এখানে রাখা হয়েছে। এখানে হচ্ছে আল্লাহ নবীর দাড়ি এবং চুল রাখা হয়েছে। মানে এই দাড়িটা আসলে খালি চোখে দেখা যায় না, এখানে একটা গ্লাস আছে, সে গ্লাসের মধ্যে তো দেখতে হয়। এখানে আল্লাহ নবীর দাঁত মোবারক, দাড়ি মোবারক রাখা হয়েছে। এই যে এখানে আছে আল্লাহ নবীর ব্যবহৃত সিল। আল্লাহ নবী যখন চিঠি লিখতেন বা কোনো কাজে তার সিল লাগতো, সিল মোহর যেটাকে আমরা বলি, স্ট্যাম্প করা আর কি, এখানে আছে। এটা একটা পানি খাওয়ার পাত্র, এই পাত্রতে আল্লাহ নবী পানি খাইতেন। এই জোনটাতে হিসেবে বেশ মানে একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। খুব মনোযোগ সহকারে দেখতে হয়, অনেক সময় নিয়ে দেখতে হয়। ক্যামেরার মধ্যে আমি কতটুকু দেখাতে পারছি না আমি ঠিক ভালো জানি না। আসলে একটা সূক্ষ্ম একটা চুল, এটা দেখা আসলে ক্যামেরা তো ধরতেও পারে না। আপনারা যারা ইস্তাম্বুল আসবেন, এই প্যালেসটাতে ঘুরে যাবেন। এই টপকাপি প্যালেসে সংরক্ষিত রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ। এখানে রয়েছে আহসায়ের শাসককে লিখা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য নবী এবং ইসলামের প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এই ইনভেন্টরি বইতে। টপকাপি প্যালেসের এই পবিত্র আমানত গ্যালারিতে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি সংরক্ষিত রয়েছে। এটি সেই লাঠি যা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্রের পানি দুভাগ করেছিলেন। কাঠের তৈরি এই লাঠি কাচের বাক্সে রাখা হয়েছে। এটি হযরত দাউদ আলাইহিস সালামের তলোয়ার, যার শক্তি, সাহস এবং নবুয়তের প্রতীক। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন নবী ও বিখ্যাত যোদ্ধা। এটি হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের হাতের একটি অংশ, যিনি খ্রিস্ট ধর্মে জন দ্য ব্যাপটিস্ট নামে পরিচিত। এই টপকাপি প্যালেসে খলিফা উসমানের আমলের একটি প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। টপকাপি প্যালেসে সংরক্ষিত রয়েছে ব্ল্যাক স্টোন বা কাবার পবিত্র কোণের অংশ, যা ইসলামের সবচেয়ে পবিত্র নিদর্শন। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এই তলোয়ারগুলো খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করতেন। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
এখানে রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর তলোয়ার, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাপড় সহ নানাবিধ ইসলামিক নিদর্শন, যা এক ভিডিওতে কোনোভাবেই দেখানো সম্ভব নয়। আমি এইসব নিদর্শনের কিছুটা ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করলাম। নিশ্চয়ই একদিন আপনাদের সাথে নিয়ে ক্যামেরায় নয়, খালি চোখে দেখব। টপকাপি প্যালেসের পবিত্র আমানত গ্যালারিতে কোরআন তেলাওয়াত হয়। নির্দিষ্ট সময় পর পর তেলাওয়াতকারী পরিবর্তন হন। আমি এই ব্যক্তির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি। তুর্কিদের ইংরেজি জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমার কথোপকথন দীর্ঘ হয়নি। আল্লাহ নবীর ব্যবহৃত জুতা, পানির পাত্র, দাঁত, চুল সব কিছু দেখে বেশ আবেগপ্রবণ আছি। আমি এখন বের হয়ে যাচ্ছি, এটা এক্সিট হয়ে। এখানে যারা আসবেন, মুসলমানদের জন্য তো ড্রেস কোড আছেই, বিধর্মীদের জন্য একটা ড্রেস কোড আছে। মুসলিম এবং অমুসলিম সবার একটা ড্রেস কোড মেনটেন করে আসতে হয়। যেমন যদি কারোর মাথায় কাপড় না থাকে, এখানে কাপড় নেওয়ার সুযোগ আছে, যে মেয়েদের কাপড়। সো যারা এখানে আসবেন ড্রেস কোড মেনটেন করে আসবেন। এখানে ওনারা এখন ওই যে হারাম সেকশন। পবিত্র আমানত গ্যালারি দেখার পর গন্তব্য হারেম সেকশন। এটি সুলতানদের পরিবার ও স্ত্রীদের থাকার জায়গা। এখানে সুলতানদের স্ত্রী, কুনকুবাইন এবং সন্তানরা থাকতেন। হারেম একটি সুরক্ষিত এলাকা, নির্দিষ্ট লোক ব্যতীত অন্যদের প্রবেশ নিষিদ্ধ। টপকাপি প্যালেসের হেরেম সেকশনে আমি আসছি। একটা টিকিট দিয়ে 3টা জায়গায় ঘোরা যায়। স্যার, 1 ticket 3 প্লেস, রাইট? দ্য নেম অফ দ্য প্লেস টপকাপি প্যালেস, হারাম সেকশন, আইএ ইরিনি চার্চ, টপকাপি প্যালেস, হারাম সেকশন। এই 3টা জায়গা আপনি ভিজিট করতে পারবেন। আমি টপকাপি প্যালেসটা ভিজিট করেছি, এখন যাচ্ছি হচ্ছে গিয়ে হারাম সেকশনে। হারাম সেকশন থেকে যাব হচ্ছে আইরানি চার্চ। এই যে হারাম এন্ট্রি, আর এটা হচ্ছে হারাম প্লেসের ম্যাপ। মনে হচ্ছে এই মানুষগুলো জীবন্ত। হেরাম সেকশনের যে এই যে ইগুলি দিয়ে বানাইছে, মানে এটা আল্লাহ ভালো জানে এটা কি দিয়ে বানাইছে। এটা ইট না পাথর না কি, আল্লাহু আকবার। এটা কতভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং কতশো বছর আগের এই বিল্ডিংগুলি এখন অক্ষত। কি চমৎকার, মনে হচ্ছে এই মাত্র তৈরি করা হয়েছে। কত চমৎকার ভাবে এগুলিকে মেনটেন করা হচ্ছে। এই যে হারামখানা। মনে হচ্ছে জীবন্ত, কিন্তু এটা একটা পুতুল। মনে হচ্ছে জীবন্ত। এই ঘরগুলি ওই সুলতানরা আমলে যেরকম ছিল ঠিক এখনো সেরকমই আছে। হেরাম সেকশনের এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছি। পাইপ রুমে সুলতানদের পাইপ খাওয়ার জায়গা এটা।
জামি দাইরিসি হারেম সেকশনের একটি অংশ, যেখানে দাসীরা থাকতেন। এই রুমে কিন্তু কোনো লাইট নাই, বাট এখনো আলোটা কত সুন্দর করে ফুটতেছে। আলো রাখার জন্য এমন এক চমৎকার জায়গা করছে। এখন বিকেল, এই আলো পড়তেছে। এই একটা পানির জায়গা, এটা হচ্ছে সুলতানদের গোসলখানা মেবি। বাট ওই যে এটা কিন্তু লাইট না, হ্যাঁ আলো আসতেছে। আমি এখন সুলতানদের ওয়াশরুমে আছি। এখানে একটা ওয়াশরুম, ওইখানে গোসল করার জায়গা, এখানে টয়লেট, গোসল করার জায়গা, ওইখানে মেবি কাপড় চেঞ্জ করার জায়গা। সুলতানদের অন্দরমহল ঘুরে ঘুরে দেখতেছি, তাদের কিচেন কোথায় ছিল, তারা কোথায় গোসল করছে, তাদের শোয়ার রুম এখন দেখি নাই, যাচ্ছি। এখানে ব্ল্যাক ইউনুক্সরা থাকতেন। ব্ল্যাক ইউনুক্সরা হারেম সেকশনের নিরাপত্তা সহ অন্যান্য দায়িত্ব পালন করতেন। ব্ল্যাক ইউনুক্স বলতে সেই পুরুষদের বোঝায় যাদের পুরুষাঙ্গ কেটে ফেলা হতো। এই যে উপরে যে বোলগুলো দেখা যাচ্ছে না, এই বোলগুলোতে সুলতানদের খাবার পরিবেশন করা হইতো। এই যে উপরের বোলগুলি, এই পথ দিয়ে সুলতানরা কোনকোবাইন বা যৌন দাসীদের কাছে যাতায়াত করতেন। এটি সুলতানের মায়ের রুম, যা ভ্যালিডে সুলতান চেম্বার নামে পরিচিত। হারেমের সবচেয়ে সুন্দর ও বিলাসবহুল কক্ষ এই ভ্যালিডে সুলতান চেম্বার। সুলতান ও তার পরিবারের গোসল ও বিশ্রামের জন্য ব্যবহার হতো সুলতান হাম্মাম। এটি আরাম ও বিলাসিতার প্রতীক। এই হলটাকে বলা হয় দ্য ইম্পেরিয়াল হল। এটি ইম্পেরিয়াল হল। এই ইম্পেরিয়াল হল হারেম সেকশনের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি সুলতানদের সভা, উৎসব এবং বিশেষ অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। সুলতানের হ্যারামখানা দেখতে দেখতে বের হয়ে যাচ্ছি। আপনারা যারা এই তপকাপি প্যালেসের টিকিটটা কিনবেন, তারা নিশ্চয়ই দিনের শুরুতে আসতে পারেন, না হলে কিন্তু আপনি মিস করবেন। দিনের শুরুতে না আসলে আমার মতো আপনি কিছু দেখে কিছু না দেখে বের হতে হবে। এই পাখিগুলি কত চমৎকার দেখছেন, এই পাখিগুলি কত চমৎকার। এই যে দেখেন, অসংখ্য পাখি, অসংখ্য পাখি, কি চমৎকার। তপকাপি প্যালেস থেকে বের হয়ে যাচ্ছি। আমার মতো কেউ ভুল করবেন না। যারা তপকাপি প্যালেসটা ঘুরতে চান, 1700 লিরাদ একটা টিকিট কিনতে হবে। এই টিকিটের 3টা জায়গা আপনি দেখতে পারবেন। একটা হচ্ছে তপকাপি প্যালেস, একটা হচ্ছে হ্যারাম সেকশন, আর একটা হচ্ছে চার্চ। সো এই জায়গাগুলি যারা দেখতে চান, নিশ্চয়ই হাতে সময় নিয়ে আসবেন। 9টার থেকে শুরু হয়, 6টায় বন্ধ হয়ে যায়। আমি আসলাম 3টার সময়, 3টার থেকে 3 ঘন্টা আমি দেখতে পারি নাই। 2টা খুব তাড়াহুড়া করে দেখছি। সো আপনারা যারা দেখতে চান, মিনিমাম 3টা দেখার জন্য 6 ঘন্টা হাতে নিয়ে আসবেন।
পারলে আরেকটা মানে পুরো দিনটা নিয়ে আসলে ভালো হয়, তাহলে এটা খুব ভালো করে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন, বিষয়টা জানতে পারবেন। তপকাপি প্যালেস থেকে বের হয়ে ঠিক হাতের বামেই এখান থেকে আপনি বসফরাসের সৌন্দর্য দেখতে পারবেন। এখানে বিকেল বেলাটা খুব ভালো লাগবে। এখন তো 6টা বাজে বন্ধ হয়ে গেছে, না হয় আমি সুযোগ পাইতাম এই একদম বসফরাসের কাছে যাওয়ার জন্য। এই বসফরাস প্রণালী আজকে দেখা হলো না এই দিক থেকে, কিন্তু ওইখানের ভিউটা চমৎকার। টপকাপি প্যালেস থেকে সবাইকে বিদায় জানাই। আবার দেখা হবে পৃথিবীর কোন এক জায়গায়। জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। আমি আসাদুজ্জামান রনি, তুরস্ক ভ্রমণের 5ম পর্বে সবাইকে স্বাগত জানাই। জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। জীবন দেখতে জীবন দেখাতে আমি এখন ইস্তানবুলে। আজ ইস্তানবুলের শেষ দিন। আজ দেখব বসফরাসের জীবন, রাতের বসফরাসের সৌন্দর্য আর ডিনার ক্রুজের উন্মাদনা উপভোগ করব। নিশ্চয়ই আপনারা আমার সাথে থাকবেন। বসফরাস প্রণালী ইউরোপ ও এশিয়াকে বিভক্ত করেছে। এটি একটি ঐতিহাসিক জলপথ। দূরবীন দিয়ে বসফরাসের ওই ওপার অর্থাৎ ইউরোপের অংশ দেখা যায়। 20 লিরা, যা বাংলা টাকায় প্রায় 80 টাকা রিচার্জ করলে এটি ব্যবহার করা যায়। আপনি এই দূরবীনটা দিয়ে ওই সাইড হচ্ছে ইউরোপিয়ান অঞ্চল। ইউরোপের অংশ খালি চোখে ভালোভাবে দেখা যায় না, দূরবীন দিয়ে ভালোভাবে দেখা যায়। এই বসফরাস কৃষ্ণ সাগর ও মারমারা সাগরকে সংযুক্ত করেছে। বসফরাসের তীরেই ইস্তানবুলের ইতিহাস, স্থাপত্য ও সৌন্দর্য গড়ে উঠেছে। চলে আসলাম বসফরাসের তীরে। আমি সমগ্র জীবন নদী ও নারী বেষ্টিত থাকতে চেয়েছি। নদী ও নারী আমাকে খুব টানে। তাবৎ পৃথিবীর সকল নারী নদীর মতো সুন্দর, আর সকল নদী নারীর মতো সুন্দর। গালাতা ব্রিজের নিচে নেমে বসফরাসের জীবন কাছ থেকে দেখার চেষ্টা করলাম। Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Oh. Right. Anglet लेके आ शिव क्या Bangladesh. Super. বসফরাসের তীরে কিছু শৌখিন মানুষ মাছ ধরছেন, কিছু মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। Şimdi bağlarken yakalayacağız. Çıkarsa. Şu an tamir ediyorum oltayı. ওই যে ব্রিজ দেখা যাচ্ছে এবং এই সাইডে সমস্ত মৎস্য শিকারীরা যারা শখের বসে মৎস্য শিকার করে, তারা মূলত এখানে বসে মাছ শিকার করে। এখানে যা দেখলাম, এখানে কেউ প্রফেশনাল শিকারী না, সবাই শখের বসে এখানে মাছ ধরে। তীর জুড়ে ঘুরে উঠেছে অসংখ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের কর্মীরা আন্তরিক হলেও খাবারের দাম বেশ চড়া। I am from Bangladesh. Where from? Bangladesh. Believe me. You from where? I'm from Bangladesh. You look not Bangladesh. You look like Turkish. সে বলতেছে আমি তুর্কি থেকে এসেছি আর সে বাংলাদেশ থেকে আসছে। Yes. I am Bangladesh. Zutia. চুতিয়া, রাইট? তাকে জানি কে এটা শিখাইছে। Once again, one more. Zutia. গালাটা ব্রিজের নিচে অসংখ্য রেস্টুরেন্ট পাবেন, যেখানে হচ্ছে মানে এক ধরনের ফিশ স্যান্ডউইচ পাওয়া যায়, মানে মাছের স্যান্ডউইচ পাবেন এখানে। এখানে মূলত মানুষ যারা আসে মাছের স্যান্ডউইচ খাওয়ার জন্য আসে। একদম ফ্রেশ মাছ তারা স্যান্ডউইচ করে দিবে। এই বয়স্ক মানুষটা একা একা বসে নুডলস খাচ্ছে। আসসালামু আলাইকুম।
উঁচু থেকে বসপরাসের জীবন উপভোগ করতে চলে আসলাম ঐতিহাসিক গালাতা ব্রিজের উপর। এই গালাতা ব্রিজ আপনার ট্যুর আইটিনারিতে রাখতে পারেন। গালাতা ব্রিজে শৌখিন মৎস্য শিকারী মাছ ধরছে। আমি তাদের মাছ ধরা দেখছি না, দেখছি তাদের উচ্ছ্বাস। এটা হচ্ছে মানে আমাদের দেশের কাকিলা মাছের মতো আর কি। এই একটা মাছ আছে তেলাপিয়া মাছের মতো। এই মাছের টোপ হচ্ছে শামুক, এই শামুক দিয়ে এই মাছগুলি ধরা হয়। এটা হচ্ছে গালাটা টাওয়ারের চূড়া। এখান থেকেই ইস্তাম্বুলের প্রপার ভিউটা দেখা যায়। এই গালাটা টাওয়ারের উপর থেকেই এই যে বসপরাসটাকে নিয়ন্ত্রণ করা হইতো, মানে কোন জাহাজ আসে কোন জাহাজ যায়, মানে টোটাল বিষয়টা ওইখান থেকে মনিটর করা হতো। এই কারণে এই টাওয়ারটা সবচেয়ে বেশি উঁচু। আবারও রাত 8টায় ফিরবো এই বসপরাসের তীরে। ডিনার ক্রুজের একটা প্যাকেজ নিয়েছিলাম, যার দাম প্রায় 6,000 টাকা। উপভোগ করব রাতের বসপরাসের সৌন্দর্য আর ডিনার ক্রুজের উন্মাদনা। হোটেলের সামনে গাড়ি অপেক্ষা করছে, গন্তব্য ডিনার ক্রুজ। আমাদের জাহাজ, এই জাহাজে আমাদের আজকে ক্রুজ ডিনার হবে। চলে আসলাম ডিনার ক্রুজে। এই ক্রুজে ডিনার করব, উদযাপন করব রাতের বসপরাসের জীবন। Hi, sir. হাই স্যার। Get me, please. স্টার্টার হিসাবে খাবারটা দিচ্ছে একটা টোস্ট বিস্কুট বলা যায়, রুটিটা টোস্ট বিস্কুট হয়ে গেছে। ট্রেডিশনাল তার্কিশ খাবার দেওয়া হলো। এইসব খাবার দেখতে সুন্দর হলেও স্বাদ এর বিপরীত। Look at the camera. Hello, girls. খাবার শেষে ক্রুজের বাইরে থেকে বসপরাসের জীবন দেখতে বের হয়ে গেলাম। একটু পরেই শুরু হবে তার্কিশ ট্রেডিশনাল নাচ ও গান। উপভোগ করব ডিনার ক্রুজের উন্মাদনা। Amazing Istanbul. জীবন সুন্দর, জীবন দেখার জন্য ইস্তাম্বুলে আসছি। ইস্তাম্বুল এক অসাধারণ শহর। এর পিছনে যে মানে পিছনে যে সৌন্দর্য দেখছেন, এক সাইডে ইউরোপ, এক সাইডে এশিয়া, সব কিছু মিলিয়ে এক অসাধারণ সময় পার করছি। যে ভদ্র মহিলা আমাকে ভিডিও করে দিচ্ছেন, সে একজন ফটোগ্রাফার। এইখানে আমার আসতে খরচা হয়েছে $80, মানে $80 খরচা করে এই ক্রুজ ডিনারটা নিয়েছি। ইটস অ্যামেজিং, ওয়ান্ডারফুল নাইট আই এম পাসিং। সো আপনারা যারা ইস্তাম্বুলে আসবেন, এরকম একটা সন্ধ্যা আপনারা এই জাহাজে ডিনার করতে পারেন, আনন্দ করতে পারেন। এখানে গান হয়, এখানে ডান্স হয়, এখানে বেলি ডান্স হয়, সব কিছু মিলে আপনি একটা চমৎকার সময় পার করবেন। এই যে ভদ্র মহিলা দেখছেন, সে ফটোগ্রাফার। আপনার এই যে ফটোগ্রাফার, আর ইউ ফ্রম?
তুর্কিশ? এরা কিন্তু কোনো ইংলিশও বোঝে না, অন্য কোনো, শুধু তুর্কি। হ্যাঁ, সো হোয়াটস দ্য নেম? আফরা, ওনার নাম হচ্ছে আফরা। এই মেয়েটা এখানের ফটোগ্রাফার। নাইস টু মিট ইউ আফরা, আই এম বিগ অনার্ড। ক্রুজের আর্টিস্টরা বিভিন্ন আর্ট ফর্মের মাধ্যমে অতিথিদের এন্টারটেইন করছে। যদি বলতে কষ্টে নিল আকাশ দেবে আমায় ভালোবেসে,
ও যদি বলতে চোখের জলের এক নদী দেবে আমায় ভালোবেসে, তবে থেকেই যেতাম বন্ধু তোমারই পাশে, আর না হয় এক জন্মের দুঃখ বইতাম না পাওয়ার সব বেদনা ভুলে, আর না হয় এক জন্মের দুঃখ বইতাম না পাওয়ার সব বেদনা ভুলে। ও যদি বলতে। এই দাদা এবং এই দিদি জয়পুর থেকে এসে ওনাদের সাথে এখানেই পরিচয়, আমাদের সুন্দর সময় কাটলো, আমরা খুব ভালো সময় কাটালাম। হ্যাঁ খুব ভালো, খুব अच्छी গাছ। আপনাদেরকে বাংলাদেশে দাওয়াত দিচ্ছি, আপনারা বাংলাদেশে ঘুরতে যাবেন, আমি আমার কার্ড দিয়ে যাচ্ছি, যদি কখনো বাংলাদেশে যান আমরা সম্মানিত হব, উইল বি অনার্ড ইফ ইউ হামেশা কান্ট্রি। Nice to meet you, man. My name is Ashaduddin Roni. I'm giving you a card. You may search on the Google by the name of mine. রাতের বসফরাস দেখতে দেখতে সময় হলো বাড়ি ফেরার। আগামীকাল গন্তব্য বাংলাদেশ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্লোগান রনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।